ডিম্বাণুর সংখ্যা কম বা গুণগত মান কম হওয়ার জন্য এটা মা হতে পারছে না। সব কিছু আপনি ফলো করেছেন বা সব ঠিকঠাকভাবে মেনটেন করে চলছেন, তারপর আপনি বারবার মা হওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তো আজকে আলোচনা করব আপনি কিভাবে ডিমের কোয়ালিটি দিন দিন বৃদ্ধি করতে পারেন বা বাড়াতে পারেন, এবং মহিলাদের শরীরে কেন ডিম্বাণু দিন দিন কমে আসছে, এই পুরো কারণ নিয়ে আজকে ডিটেলসে আজকে ভিডিওটি আমি আলোচনা করবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, টক টু হেলথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। তাহলে এখন জেনে নেব প্রথমত মহিলাদের ডিম্বাণু কেন কম থাকে। তো ভগবান বা গড আমাদেরকে এইভাবেই সৃষ্টি করেছে। ছেলেদের সাথে মেয়েদের একটা বিরাট বড় ডিফারেন্স রয়েছে, সেটা হলো ছেলেরা যতদিন বাঁচবে নতুনভাবে পাম্প প্রোডাকশন তৈরি করবে বা শুক্রাণু তৈরি করতে থাকবে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। সেটা হলো একটা মেয়ে একটা নির্দিষ্ট সংখ্যক ডিম নিয়েই জন্মগ্রহণ করে, এবং তার যখন পিরিয়ড শুরু হয় ধীরে ধীরে তার ডিম নষ্ট হতে থাকে। এইভাবে ক্রমশ কমতে 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 একদম নিঃশেষ হয়ে যায়। সেটাকে আমরা এক কথায় বলি মেনোপজ। এবার কিছু কিছু মহিলার ক্ষেত্রে তারা ডিমটা বেশি পরিমাণে খরচা করে ফেলে বা নষ্ট করে ফেলে। তো একটা মেয়ের সাধারণত মেনোপজ শুরু হয় বা মহিলার মেনোপজটা দেখা যায় 45 থেকে 50 বছর বয়সের মধ্যে। এবার যেসব মহিলারা ডিমের পরিমাণটা নষ্ট করছে তাদের ক্ষেত্রে দেখা যায় 35 বছর পর থেকেই তাদের আস্তে আস্তে পিরিয়ডের পরিমাণটা কমতে থাকে, এবং ধীরে ধীরে তার পিরিয়ড একদম শেষ হয়ে যায় এবং ডিম্বাণুর পরিমাণও নিঃশেষ হয়ে যায়, এবং তখনই তার মেনোপজ ঘটে। এবার যারা আগের ব্যাপার হলো আলাদা। এখন কোনো মানুষ যদি বেবি প্ল্যান করতে যায় মিনিমাম 25 বছরে কোনো মহিলা যদি চেক আপে যায়, দেখা যায় যে তার ডিম্বাণুর পরিমাণ একদমই কমে যাচ্ছে। সেটা কেন হচ্ছে সেটার কোনো নির্দিষ্ট কারণ জানা যায় না, এমনকি কোনো রোগও ধরা পড়ে না। এই ক্ষেত্রে যখন তাদের সাথে ভালো করে কনসাল্ট করা হয়, ফ্যামিলিগত ব্যাপার জানতে চাইলে তারা বলে, এবং একটা জেনেটিক প্রবলেম যেটা জিনগত হয়ে আসছে, তার দিদিমা বা তার মা তাদের মেন সার্কুলেশন বন্ধ হয়ে গেছিল খুব তাড়াতাড়ি, যেটা মেনোপজ হয়েছিল তার 35 থেকে 40 বছরের মধ্যে। এবার ডিম্বাণুর পরিমাণ তাদের কমে এসে সেটা তারা বুঝতেই পারেনি। কেন বুঝতে পারেনি? আগের যখন মহিলাদের তাদের বিয়ে হতো 18 বছর বা তারও আগে, এবং 25 বছরের মধ্যে তাদের ফ্যামিলি টোটাল কমপ্লিট হয়ে যেত, 2-3টে বেবি নিয়ে নিত, এবং তাদের চিকিৎসা বা জানার কোনো দরকারই হতো না। তো এখন যেহেতু মেয়েরা নিজের পায়ে দাঁড়াচ্ছে বা চাকরির সূত্রে একটা ফ্যামিলি প্ল্যান করতে অনেকটাই দেরি করে নিচ্ছে, এবার 25 বছর বা 30 বছরে গিয়ে যখন তারা চেক আপ করতে যাচ্ছে দেখছে যে তাদের একদমই ডিম্বাণুর পরিমাণ কমে এসছে। এছাড়াও অন্যান্য প্রবলেম রয়েছে, যেমন হলো কারো থাইরয়েড লেভেল ভীষণ পরিমাণে হাই, বা ওভারি সিস্ট বা চকলেট সিস্ট, যেটা এখন কমন একটা ব্যাপার। বেশিরভাগ মহিলাদের দেখা যায় চকলেট সিস্ট রয়েছে, এবং অপারেশনের হিস্ট্রিও রয়েছে। অত ভালো ডাক্তারের কাছেই আপনি সিস্টের অপারেশন করান না কেন, কারণ সিস্টটা যখন তুলে বাইরে বের করবে সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্লিডিং স্টার্ট হয়ে যায়। এই ব্লিডিং স্টপ করার জন্যই ডাক্তাররা কিন্তু তখন ইলেকট্রিক শক দিয়ে থাকে। এই শক দেওয়ার কারণেই ডিম্বাণুর অনেকটাই ক্ষতি হয়ে যায়। যদি আপনি পলিসিস্টিক ওভারি বা থাইরয়েডের পেশেন্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ডাক্তারের চেক আপে থাকা দরকার, কারণ এগুলো যদি বৃদ্ধি পেতে থাকে আমাদের ইনসুলিনের ক্ষতি হতে পারে, ডিম্বাশয়ে ডিম্বাণুর পরিমাণও কিন্তু কমে যাবে। এছাড়াও আরেকটা প্রবলেম যেটা হলো প্রোল্যাক্টিন হরমোন যদি পরিমাণ বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ডক্টরের পরামর্শ নিতে হবে। এই 3টে জিনিস যদি আপনি মেনটেন করেন, তারপরেও যদি আপনার এই প্রবলেমগুলো না থাকা সত্ত্বেও মা হতে পারছে না, আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি যে কিভাবে মেলামেশা করলে আপনি খুব সহজেই মা হতে পারেন, এবং নেক্সট আমি একটা ভিডিও করেছি, সেটা আপনি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে। এবার অনেকের একটা ধারণা যে যাদের এই প্রবলেমগুলো নেই, ধরুন থাইরয়েড বা সিস্ট বা চকলেট সিস্ট, তাদেরও কি করে তারা বুঝবেন যে তাদের ডিম্বাণুর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে? তাদের ক্ষেত্রে একটা সহজ দিক রয়েছে, আপনাদের একটু ভালো করে সেটা বোঝাই। কারণ ধরুন মাসিকের যে সার্কেলটা ছিল 30 দিন বা 28 দিন বা 32 দিন, একটা বড় একটা সার্কেল ছিল, সেটা যখন ডিম্বাণুটা কম হয়ে আসছে সেই ক্ষেত্রে আপনার বোঝার একটা সহজ একটা দিক, সেটা কমতে কমতে 24 বা 25 বা 28 দিনের মধ্যে একদম চলে আসবে, কিন্তু মানে দিন দিন কমতে থাকবে, আরও কমে যায়। এবার সেই ক্ষেত্রে কেউ বলে থাকেন যে আমার তো আগে পিরিয়ড বা ফ্ল্যাটটা যেটা যেত ফ্লোটা অনেকটাই বেশি হতো, এখন কিন্তু একদমই কম হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা এই সহজভাবেই বুঝতে পারবে যে আপনাদের কিন্তু মাসিকে যে রক্তটা সেটা কমে আসছে, কারণ আপনাদের ডিমটা কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে বা ধীরে ধীরে কমে আসছে। এই দিকটা আপনাদের কিন্তু সহজভাবে বোঝার একটা দিক আমি বলে দিলাম। পিরিয়ডের অ্যামাউন্টটা যখন কমে আসছে আপনাদের কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। সেই ক্ষেত্রে একজন ভালো গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে আপনাদের যেটা অবশ্যই করণীয় সেটা হলো মাসিকের বা পিরিয়ডের দ্বিতীয় বা তৃতীয় দিনে যেই দুটো ব্লাড টেস্ট আপনাদের অবশ্যই করাতে হবে, সেটা হলো FSH এবং AMH, এই দুটো টেস্ট আপনাদের অবশ্যই করণীয়। এছাড়া আপনারা কি বুঝতে পারবেন এটা করিয়ে, সেটা হলো যদি FSH এর মাত্রায় যদি বৃদ্ধি পায়
AMH এর মাত্রা যদি কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ডিম্বাণু কিন্তু ধীরে ধীরে কমে আসছে। এবং সেকেন্ড যে পয়েন্টটা সেটা আলোচনা করবো আল্ট্রাসোনোগ্রাফিতে। যদি আপনি ভালো ডাক্তারের যখন পরামর্শ নিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করাতে যাবেন, যে ডাক্তার আপনার আল্ট্রাসোনোগ্রাফি করাবেন তখন আপনাকে কিন্তু অ্যালার্ট করে দেবে যে আপনার দুদিকে যে ডিম্বাণুতে ডিম রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসে, কারণ ডিমের ঘরগুলো কিন্তু খুব সহজেই গোনা যায়। সেক্ষেত্রে আপনাকে অ্যালার্ট করে দেবে যে আপনার ডিম কিন্তু নিঃশেষ হয়ে আসছে। এরপরে যদি আপনি বেবি নিতে চান অবশ্যই আপনাকে সাহায্য নিয়ে প্রেগনেন্সি করাতে হতে পারে। এই ক্ষেত্রে আপনার মানসিক প্রস্তুতিও থাকা অনেকটাই জরুরি। বন্ধ্যাত্ব বা ডিম্বাণুর পরিমাণ যে শেষ হয়ে যাচ্ছে সেটা কি দুটো একই রিলেটেড? হ্যাঁ, অবশ্যই রিলেটেড তো রয়েছেই। কারণ কি, ডিম্বাণুটা যখন ধীরে ধীরে কমে আসছে প্রেগনেন্সির বা সাধারণ কনসেপশনের চান্সও কিন্তু একদমই কমে আসছে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ডিম্বাণু কমে গেলে কি আপনাদের প্রেগনেন্সি আর 0% হয়ে যাবে? একদমই না, কারণ আপনাদেরকে তখন অবশ্যই আপনারা 1 বছর বা 6 মাস সেই ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন না। একজন ভালো গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে আপনারা তাড়াতাড়ি মা হওয়ার প্ল্যান করে ফেলুন। কারণ কি, সামনে যদি আপনারা প্রেগনেন্সি না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চান্স একদমই কমে আসবে। তখন আপনারা চেষ্টা করলেও অযথা আপনাদের বৃথা হবে। কারণ কি, কারণ আপনাদের তখন অন্য কারো সাহায্য নিয়ে প্রেগনেন্সি করাতে হবে। এই জন্য আপনাদের মানসিক প্রস্তুতি থাকা অবশ্যই দরকার। ডিম্বাণুর সংখ্যা বাড়ানোর কোনো চিকিৎসা আছে কি? এটা আপনাদের মনে প্রশ্ন আছে যে ডিম্বাণুর সংখ্যাটা কি বাড়ানো যাবে? আমি প্রথমেই বলে দিয়েছি মহিলারা একটা নির্দিষ্ট সংখ্যক ডিম নিয়েই তারা জন্মগ্রহণ করেন। এবার কোয়ালিটি তো বাড়ানো অবশ্যই যেতে পারে, কোয়ান্টিটি না বাড়ানো গেলে কি হয়েছে? আপনাদের কি খাওয়ার বা খেয়ে আপনি কোয়ালিটিটা ভালো করতে পারেন। কারণ আপনার ডিমটা যদি ভালো হয়, আপনি যদি একটা ভালো ডক্টরের পরামর্শ নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই মা হতে পারবেন। এবার আমরা খুব সহজে জেনে নিই যে কোন খাবারগুলো আমরা খেতে পারবো। তো আপনাদের অবশ্যই যেটা খেতে হবে সেটা হলো প্রচুর পরিমাণে শাকসবজি বা আখরোট বা বিভিন্ন রকমের বাদাম, যেমন ছোলা, কাবলি ছোলা, এগুলো কিন্তু আপনি অবশ্যই ডায়েটে রাখবেন। বা ডিমের সাদা অংশ বা ফ্রেশ ভেজিটেবল, যেগুলো একদম টাটকা শাকসবজি বা টাটকা ফল যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনি খাবেন। এবং নানান রকমের ডাল, সেগুলো আপনার ডায়েট চার্টে অবশ্যই রাখবেন। এবার কি খাবেন না সেটা আপনাদেরকে একটু ভালো করে বলে দিই। এগুলো কিন্তু আপনি অবশ্যই মাথায় রাখবেন, কারণ এই খাবারগুলো খেলে কিন্তু আপনার ডিমের পরিমাণে অনেকটাই ক্ষতি হতে পারে। জাঙ্ক ফুড বা প্যাকেট জাতীয় খাবার বা ময়দা, রিফাইন্ড অয়েল, এগুলো আপনি অবশ্যই বর্জন করুন। কারণ রিফাইন অয়েল খাওয়ার, এইসব খাওয়ার খেলে কিন্তু আপনার ডিমটা তাড়াতাড়ি ড্যামেজ হতে পারে বা ক্ষতি হতে পারে। আপনাদেরকে যে মেডিসিনগুলো খেলে আপনারা ভালো থাকবেন সেটা হলো বিটা ক্যারোটিন, ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড। এই মেডিসিনগুলো আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে নিতে পারেন, কারণ এগুলো খেলে কিন্তু ডিমের যে পরিমাণটা যে বৃদ্ধি পাবে বা কোয়ালিটি ভালো থাকবে এমনটা কিন্তু নাও হতে পারে। সেই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে আপনাদের মেডিসিনগুলো নেওয়া উচিত। এবার যেটা আপনারা অবশ্যই 100% করবেন সেটা হলো আপনারা দিনে অবশ্যই শরীর চর্চা, যোগা বা ব্যায়াম এগুলোর মধ্যে অবশ্যই থাকতে হবে। কারণ এগুলো থাকলে কি আপনাদের স্ট্রেস ফ্রি থাকবেন, এতে আপনাদের শরীরের যেমন ভালো হবে তেমন ডিমের পরিমাণও কিন্তু অনেকটাই ভালো থাকবে। আর যদি আপনারা এই প্রসেসের মধ্যে দিয়ে না চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই IVF করাতে হতে পারে। এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং খুব তাড়াতাড়ি আপনারা ডক্টরের পরামর্শ নিন এবং আপনারা মা হওয়ার জন্য চেষ্টা করুন। এবং ডিম্বাণু যে ভালো আছে সেটাও আপনারা, আর এছাড়াও আপনারা যদি মা হতে না পারছেন তাহলে কিন্তু আপনারা মানসিক প্রস্তুতি তো নিয়েই নেবেন, এর সাথে কিন্তু আপনাকে IVF করাতে হতে পারে। এবার আপনারা যখন প্ল্যান করছেন সেটা কিন্তু যখন আপনার ডিম্বাণুর পরিমাণ কমে আসছে সেই ক্ষেত্রে কিন্তু 6 মাস বা 1 বছর বা 1.5 বছর ধরে আপনারা প্ল্যানটা একদমই করবেন না। যত শীঘ্রই আপনারা কনসিভ করতে পারেন সেই চেষ্টাটাই আপনি করবেন। এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন এবং নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।